সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ক্লাস 9-এর আমরা যে আধুনিক বিশ্বের ইতিহাস, ইউরোপের ইতিহাস নিয়ে আলোচনা করি, তারই বিংশ শতকের ইউরোপ যে অধ্যায়, সে অধ্যায়ে রুশ বিপ্লব নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। যে কিভাবে আগের দিন আলোচনা করেছিলাম যে জারতন্ত্র থেকে রাশিয়ায় সমাজতন্ত্রের প্রতিষ্ঠা কিভাবে এগোই। তো আজকে আমরা রুশ বিপ্লব 1917 খ্রিস্টাব্দে যে রুশ বিপ্লব হয়েছিল, সেই রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পটভূমিকা কি ছিল, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফরাসি বিপ্লব আমরা হয়েছিল কবে জানি, যে মোটামুটি 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়। এই ফরাসি বিপ্লবের পর সবথেকে বৃহত্তম এবং সর্বাত্মক যে বিপ্লবটি গোটা বিশ্বকে আবার আলোড়িত করেছিল ফরাসি বিপ্লবের পর, সেটা হচ্ছে রুশ বিপ্লব। সুবিধাভোগী শ্রেণীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এই বিপ্লব শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তো এই বিপ্লব যখন হয় 1917 খ্রিস্টাব্দে, তো সেই সময় রাশিয়ার সামাজিক অবস্থা কিরকম ছিল? মূলত কৃষকদের দুরবস্থা ও অসন্তোষ ছিল রুশ বিপ্লবের একটি অন্যতম কারণ। রাশিয়ার প্রতি হাজারে প্রায় 850 জন কৃষক ছিল। যার দ্বিতীয় আলেকজান্ডার ইতিপূর্বে তিনি ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করেছেন, যাকে মুক্তিদাতা বলা হয়, এবং উচ্ছেদ সাধন করলেও ক্ষতিপূরণ এবং সামন্ত প্রভুদের পাওনা মেটাতে কৃষকেরা সর্বশান্ত হয়ে যায়। তাছাড়া ভূমিদাস প্রথার অবসান ঘটার সঙ্গে সঙ্গে মিরগুলি রক্ষক না হয়ে, মির অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত, সেই মিরগুলি তাদের রক্ষা না করে তাদের ভক্ষণ করতে শুরু করে। 1905 খ্রিস্টাব্দে বিপ্লবের পর, 1905 খ্রিস্টাব্দে যে বিপ্লব হয়েছিল, যেটা ফাদার গ্যাপন ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, যে রক্তাক্ত রবিবার যে বিপ্লব হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, সেই বিপ্লবের পর কৃষকদের জমি ক্রয়ের অধিকার দেওয়া হলেও সর্বশান্ত কৃষকরা সেই সুফল নিতে পারেনি, কৃষকরা সেই সুবিধাটা নিতে পারেনি। সুযোগ বুঝে যারা জোতদার বা কুলাক শ্রেণী সমস্ত জমি ক্রয় করে নিয়েছিল। ইতিমধ্যে রাশিয়ায় জনসংখ্যা প্রচুর বাড়ে। জনসংখ্যা বাড়ার ফলে ভূমি বন্টন যেটা হয়, অর্থাৎ জমি তো পৃথিবীতে যা ছিল তাই রয়েছে, জনসংখ্যা বাড়ার ফলে ভূমির কিন্তু আনুপাতিক ভাগ সেটা কমে যায়। অত্যাচারী যে কৃষকদের পুঞ্জীভূত ক্ষোভ একেবারে মারমুখী রূপ নেয় এ সময়। 1905 খ্রিস্টাব্দে বিপ্লবের পরের ঘটনা বলছেন। তো কৃষকদের গ্রামের ক্ষেত মজুর লুট করে এবং জমিদারদের হত্যা করতে শুরু করে। কৃষকদের এই করুণ অবস্থায় তারা, যারা জোতদার ছিল বা জমিদার ছিল, তাদের ধনসম্পদ লুট করতে শুরু করে। অধ্যাপক লিপসন তিনি বলছেন যে কৃষি অসন্তোষ, এই কৃষি সন্ত্রাসী হচ্ছে রাশিয়ার অস্বস্তিকর পরিবেশ রচনা করেছিল। শ্রমিক অসন্তোষ রুশ বিপ্লবের অন্যতম কারণ বলা হয়। ল্যাংসাম পরিসংখ্যান অনুযায়ী রাশিয়ার জনসংখ্যার 25% অর্থাৎ প্রায় 25 লক্ষ ছিল শ্রমিক।
25 লক্ষ, আগে বলেছে যে 1000 জনের 850 জন, প্রায় 25 লক্ষ শ্রমিক। এটা ছিল শ্রমিক আর ওটা ছিল কৃষক। এদের দৈনিক মজুরি আর সময়, যে কাজ করার যে সময়, সেটা 8 ঘন্টা করার দাবি। তা আগে তাদের কাজ করতে হতো 16 থেকে 18 ঘন্টা, এখন তারা 8 ঘন্টা কাজ করার দাবিতে আন্দোলন শুরু করে। এরপর তারা যে এলাকায় বসবাস করত বা যে এলাকায় থাকতো তারা, সেটা মূলত অত্যন্ত ঘিঞ্জি এবং নোংরা পরিবেশ ছিল, বসবাসের পক্ষে অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল। যা এই বসবাসের অসহনীয় অবস্থা তাদেরকে আরো বিপ্লবমুখী করে তুলেছিল। এছাড়া ফ্যাক্টরি প্রথার যাবতীয় অসুবিধা তাদের ভোগ করতে হচ্ছিল। তাদের জীবন ও জীবিকার কোনো নিরাপত্তা ছিল না। ট্রেড ইউনিয়ন করার অধিকার, অর্থাৎ শ্রমিকদের জন্য যে সংগঠন, সেই সংগঠন করারও তাদের অধিকার ছিল না। যে কারণে তারা বুঝতে পেরেছিল যে জারতন্ত্রের অবসান ঘটতে না পারলে তারা তাদের অধিকার পাবে না। জারতন্ত্র অর্থাৎ রাশিয়ায় যে রাজতন্ত্র, সেটাকে বলা হতো জারতন্ত্র। পৃথিবীর বিভিন্ন জায়গার আলাদা আলাদা রাজতন্ত্রকে আলাদা আলাদা নামে অভিহিত করা হয়। তো সেটা সেরকম রাশিয়ার জারতন্ত্রকে বলা, রাশিয়ার রাজতন্ত্রকে বলা হতো জারতন্ত্র। যেমন জার্মানির শাসককে বলা হয় কাইজার, বর্তমানে জার্মানির শাসককে চ্যান্সেলরও বলা হয়। তো সমগ্র ইউরোপের মধ্যে রাশিয়ার অশিক্ষারও হার ছিল সবথেকে বেশি, কিন্তু বর্তমান বিশ্বে রাশিয়ার উন্নতি দেখলে আমাদের ঈর্ষা জাগবে অবশ্যই, কিন্তু সেই সময় কিন্তু রাশিয়া কিন্তু অশিক্ষার হার ছিল প্রচুর। শিক্ষার প্রসারে জার সরকারের কোনো ভূমিকা ছিল না বা তাদের কোনো উদ্যোগই ছিল না। অশিক্ষায় নিমজ্জিত শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ বিভিন্ন কুঅভ্যাস ও অর্থনৈতিক জীবনযাপন করত। এই অবস্থায় বলশেবিক দল তাদের মধ্যে রাজনৈতিক চেতনার সঞ্চার করে। এমনকি তারা অনেক নেশাও তারা করত। সাধারণ মানুষ অশিক্ষার জন্য ভদকা নামক একটা রাশিয়ার বিখ্যাত মদ ছিল, দেশীয় মদ তাদের, যেটা তারা খুব পান করত এবং তারা অশিক্ষার মধ্যে নিমজ্জিত থাকত। এটা ছিল রাশিয়ার সামাজিক পটভূমি। এবার হচ্ছে অর্থনৈতিক পটভূমি। অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? রাশিয়ায় যখন 1917 খ্রিস্টাব্দে বিপ্লব হয়েছিল, এই 1917, তখন অর্থনৈতিক পটভূমি বা অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল রাশিয়ার? 300 বছর ধরে যে শাসন ব্যবস্থা চলছিল সেটা মূলত বলা হয় রোমানভ বংশ, বলা হয় রোমানভ বংশ। রোমানভ বংশ প্রায় 300 বছর ধরে শাসন ব্যবস্থায় ছিল তারা। এই শাসন ব্যবস্থা চলাকালীন রুশ অর্থনীতি ছিল বৈষম্যে ভরা এবং অন্তঃসার শূন্য। একেবারে সাধারণ নাগরিকদের সঙ্গে সবার সঙ্গে সমান অর্থনৈতিক সুযোগ সুবিধা সবার ছিল না, অর্থাৎ বৈষম্যে ভরা ছিল। মূল শোচনীয় অর্থনৈতিক অবস্থা মানুষকে মারমুখী করে তোলে। রাশিয়ায় দ্রুত শিল্পায়ন ঘটলেও তা ছিল বিদেশি পুঁজির হাত ধরে। রাশিয়ায় শিল্পায়ন হয়েছিল বটে, শিল্প সেখানে এসেছিল, কিন্তু সেই শিল্প আসাটা কিন্তু তাদের দেশীয় উদ্যোগে ছিল না, তাদের বিদেশের সহযোগিতায় শিল্পে উন্নতি এসেছিল এবং সেই উন্নতিটা নিশ্চয়ই তাদের নিজের দেশ ভোগ করতে পারতো না, বিদেশিরাই ভোগ করত। 1914 খ্রিস্টাব্দে রুশ সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় 5400 মিলিয়ন। 5400 মিলিয়ন ঋণ ছিল। ঋণ থাকা ব্যক্তি
আমরা পড়েছি যে কোনোদিনই সুখী হতে পারে না। ঋণ রাখা বড় দোষ, পরে হয় আফসোস। তো এই রাশিয়া ঋণ করে তারা নিশ্চয়ই সুখে ছিল না। অর্থনীতিতে স্বল্প সংখ্যক কুলাক শ্রেণী ও জোরদার শ্রেণীর প্রাধান্য ছিল। সেখানে সব থেকে বেশি অর্থনৈতিক সুবিধা ভোগ করতো সেটা হচ্ছে কুলাক শ্রেণী ও জোরদার শ্রেণী। এই দুটো শ্রেণী রাশিয়ায় সুবিধা ভোগ করতো অর্থনৈতিক দিক থেকে। এর ফলে ক্রমশ রাশিয়ার অর্থনীতি দিন দিন দুর্বল হয়ে পড়েছিল। এই হলো রাশিয়ার অর্থনৈতিক পটভূমি বা অবস্থা সে সময়কার। এবার আমরা আলোচনা করব রাশিয়ার রাজনৈতিক পটভূমি। রাজনৈতিক পটভূমি ঊনবিংশ শতাব্দীর জাতীয়তাবাদী ও ঊনবিংশ শতাব্দী বলতে তোমরা জানো যে 1801 থেকে 1900, সেই সময় থেকে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনায় সমগ্র ইউরোপ রাজনৈতিক চিত্র পরিবর্তন হতে থাকে। কেন? কারণ হচ্ছে যে সে সময় ফরাসি বিপ্লব গোটা বিশ্বকে গণতন্ত্রের চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করে। নেপোলিয়ান শাসন ব্যবস্থা এসেছিল এবং মানুষ পরিচিত হয়েছিল গণতান্ত্রিক চেতনার সঙ্গে। কিন্তু রাশিয়া যেন সেই সময় সমগ্র ইউরোপ থেকে বিচ্ছিন্ন ছিল। সে সময় ইউরোপ সে সময় গণতান্ত্রিক শিক্ষায় শিক্ষিত হয়েছিল, কিন্তু শিক্ষিত হচ্ছিল, কিন্তু ইউরোপ থেকে রাশিয়া কিন্তু অনেকটা দূরে ছিল সেই শিক্ষা থেকে। রোমানব যে বংশ আগে বললাম, তারা জারেরা উট পাখির মতো বালিতে মুখ গুজে স্বর্গীয় অধিকার নীতির ভিত্তিতে স্বৈরতন্ত্র কায়েম করে রেখেছিল। কেমন? তারা মনে করত যে তারা ঈশ্বরের ইচ্ছায় তারা রাজারা শাসন করার তাদের অধিকার রয়েছে রাশিয়ায়। শাসনের নামে তারা শোষণ করত খুব স্বাভাবিকভাবে। যার দ্বিতীয় নিকোলাস তার রানী আলেকজান্দ্রিয়া ও ভণ্ড সন্ন্যাসী গ্রেগরি রাসপুটিনের প্রভাবাধীন ছিল। তার রানী, দ্বিতীয় নিকোলাসের রানী, দ্বিতীয় নিকোলাস, তার রানী নাম হচ্ছে যার দ্বিতীয় আলেকজান্দ্রিয়া, নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। তিনি কিন্তু একজন সন্ন্যাসী, ভণ্ড। তিনি সন্ন্যাসীরা ছিলেন ভণ্ড। এরকম সন্ন্যাসী এখন আমাদের দেখা যায় অনেক, যে তারা সন্ন্যাস নাম ধারণ করে আর কি ভণ্ড, আসলে তারা ভণ্ড। এরকম সন্ন্যাসের তিনি কিন্তু প্রভাবাধীন ছিলেন বা তার নিয়ন্ত্রণ তিনি ছিলেন। তো 1904 থেকে 5 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধ রাশিয়া পরাজিত হয়েছিল, তোমরা জানো। তো তাতে জারতন্ত্রের মর্যাদা হ্রাস পেয়েছিল। 1905 খ্রিস্টাব্দে বিপ্লবের পর জার ডুমা এবং পার্লামেন্ট গঠনে বাধ্য হন। কিন্তু এই পার্লামেন্ট ছিল জার এবং অভিজাতদের কর্তৃত্বাধীন একটি বৈঠকখানা। অর্থাৎ সাধারণ মানুষের যে অভাব অভিযোগ বা সাধারণ মানুষের যে দাবি দেওয়া, সেগুলা তাদের ভ্রুক্ষেপের মধ্যে ছিল না। তারা ছিল ওই জার এবং অভিজাতদেরই বৈঠকখানা বলা হতো এটাকে। রুশ সাম্রাজ্য এশিয়া এবং ইউরোপের বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল। এটা আমরা জানি যে রুশ সাম্রাজ্য পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা দেশ। এখানে তুর্কি, পোল, ফিন, জর্জিয় এবং আর্মেনীয় বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করত। অর্থাৎ রুশ জনসংখ্যার 20% ছিল অরুশভাষী। এরা জার শাসিত রাশিয়ার বন্দির ন্যায় জীবনযাপন করত। তাই রাশিয়াকে বিভিন্ন জাতিগোষ্ঠীর কারখানা বলা হতো। 1904 খ্রিস্টাব্দে বিপ্লবের পর রুশ সরকার তাদের উপর রুশ ভাষা, সাহিত্য ও সংস্কৃতি জোর করে চাপিয়ে দিয়েছিল। অরুশ অধ্যুষিত অঞ্চলের 36 মিলিয়ন ডেসিমিল জমি অধিগ্রহণ করে এবং রুশ জাতি অপেক্ষা 3 গুণ করে চাপিয়ে দেয়। তাদের উপর কর 3 গুণ চাপিয়ে দিয়েছিল যারা অরুশ ছিল। রুশ
যারা অরুশ ছিল, যেমন আমরা ভারতীয়, এবং যারা ভারতের বাইরে তাদেরকে বলা হয় অভারতীয়। ঠিক সেরকম রুশের বাইরে যারা ছিল তাদেরকে বলা হতো অরুশ। তাদের উপর 3 গুণ কর চাপিয়ে দেওয়া হয়েছিল। তারা নিশ্চয়ই বিক্ষুব্ধ হবে বা তারা জারের বিরোধিতা করবে। বলশেবিক দল এই জাতিগোষ্ঠীকে স্বায়ত্ত শাসনের প্রতিশ্রুতি দিলে তারা জার সরকারের বিরোধিতা করে। যারা বিপ্লব ঘটিয়েছিল তারা কারা ছিল? বলশেভিক। তাদেরকে বলা হতো বলশেভিক। এই বলশেভিকরা তারা প্রতিশ্রুতি দিয়েছিল কাদের? অরুশদের, যে তাদের অধিকার তারা ফিরিয়ে দেবে। ফলে স্বাভাবিকভাবে বলশেভিকদের প্রতি আস্থা রাখে অরুশরা। রুশ বিপ্লবের মানসিক ক্ষেত্র অর্থাৎ ভাবজগতে বিপ্লব ঘটিয়েছিল একদল দার্শনিক এবং সাহিত্যিক। এদের মধ্যে অন্যতম ছিলেন তুর্গেনিভ, তারপর হচ্ছে টলস্টয়, গোগল, পুশকিন, ম্যাক্সিম গোর্কি। ম্যাক্সিম গোর্কি বিখ্যাত একজন সাহিত্যিক, অল্প শিক্ষিত, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ততটা শিক্ষিত নয়, কিন্তু একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন ম্যাক্সিম গোর্কি। ফরাসি বিপ্লবের ন্যায় রুশ বিপ্লবের ক্ষেত্রেও রুশ দার্শনিকগণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া কার্ল মার্কস, যেটা আমরা শিল্প বিপ্লবের আগের অধ্যায়ে পড়লাম, যে কার্ল মার্কস তিনি সমাজতন্ত্রের একজন বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন, সেই কার্ল মার্কসের শ্রেণীহীন ও শোষণহীন সমাজের মর্মার্থ ছিল রুশ সমাজের একটা আদর্শ। ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয় রাশিয়ার সাম্যবাদী দল, দলটার নাম হচ্ছে বলশেভিক। এই দল ফরাসি বিপ্লবের আদর্শ এবং মার্কস এবং এঙ্গেলস এদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদে প্রভাবিত হয়ে রাশিয়ার নিপীড়িত অসহায় মানুষকে শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা সন্ধান দেয়, যার অভিজাত জমিদার এবং শিল্পপতিদের শোষণের বিরুদ্ধে এ দলের আদর্শ অর্থাৎ সাম্যবাদ কৃষক শ্রমিক জাগরণের সূচনা করে। 1912 খ্রিস্টাব্দে বলশেভিক দলীয় পত্রিকা নাম হচ্ছে প্রাবদা। 1912 খ্রিস্টাব্দে পত্রিকাটার নাম হচ্ছে প্রাবদা। এই প্রাবদা পত্রিকা বলশেভিক দলের মুখপাত্র ছিল। শ্রমিক কৃষকদের দাবিতে তারা সোচ্চার হয়ে ওঠে, ফলে শ্রমিক ও কৃষকদের দলে দলে বলশেভিকদের সঙ্গে যুক্ত হয়। এইভাবে লেনিন, যিনি এই বলশেভিক দলের প্রকৃত নেতা ছিলেন, এভাবে লেনিন রাশিয়ার স্থানীয় পরিবেশে বৈপ্লবিক পরিস্থিতির ক্ষেত্র প্রস্তুত তিনি করেছিলেন। এইভাবে এই লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক বিপ্লব হয় এবং রাশিয়া জারতন্ত্র থেকে সমাজতন্ত্রে পরিণত হয় এবং তিনি সেই সরকারের নাম দেন সর্বহারার একনায়কতন্ত্র। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই রুশ বিপ্লবের সময় বিভিন্ন যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক পটভূমি ছিল সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং তোমাদের সকলের ভালো থাকবে আশা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।